বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আইটিভি মুক্ত সংলাপ দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আজকের আলোচনার বিষয় তো শিরোনাম করেছি আমাদের প্রতিষ্ঠানের নামে আইটিভি মুক্ত সংলাপ। আপনারা এখানে আমাদের সাম্প্রতিক রাজনীতি এবং সরকারের যেই পরিকল্পিত লকডাউন, পরিকল্পিত বলবো না, মানে আমার বাসায় আর কি পরিকল্পিত লকডাউন, যদিও 28 তারিখে থেকে গণপরিবহন ছাড়া চিন্তা ভাবনা করছেন সেতুমন্ত্রী, এই বিষয়টি বলছেন গণমাধ্যমে। এবং গতকালকে সরকারি প্রজ্ঞাপনে আজকে থেকে শপিং মল এবং দোকানপাট সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখন নতুন করে আরেকটা পাইলাম সন্ধ্যায়, দোকান এবং শপিং মল সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত নির্ধারণ করেছেন সময়গুলো। এই বিষয়ের উপরে মূলত আলোচনা। এবং আরেকটা বিষয়, আমাদের প্রতিবেশী দেশ ভারতেও মোটামুটি করোনা ভাইরাসে আক্রান্তর গতি অনেকটা এগিয়ে যাচ্ছে। গতকালকে মনে হয় 3,25,000 ছিল। তো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের মাধ্যমে যে সিলগালা করে দেওয়া হয়েছে 14 দিনের জন্য। এই আলোচনাগুলো আমাদের আজকে মুক্ত সংলাপে আশা করি সম্মানিত অতিথিরা আশা করি তুলে ধরবেন। সর্বপ্রথমেই আমি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মেজর ব্যারিস্টার সরওয়ার হোসেন ভাইকে অনুরোধ করব আলোচনায় অংশ নেওয়ার জন্য। আর আমি আপনার কাছে জানতে চাবো যে বর্তমানে আপনি নিশ্চয়ই জানেন যে কোভিড-19 বৈশ্বিক মহামারী ব্যাপক বাজে বাংলাদেশ সহ সারা বিশ্বেই চলছে। এবং করোনার যে টিকা প্রথম ডোজ, এটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে দেওয়ার কথা। এটা মনে হচ্ছে যে রিজার্ভ না থাকার কারণে একটা সময় পিছিয়ে গেছেন। এটা আজকে আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি। এই বিষয়গুলোর উপরে আপনি আলোচনা করবেন আশা করি। মেজর সরওয়ার হোসেন। জি, ধন্যবাদ আপনাকে প্রিয় সঞ্চালক, এবং ধন্যবাদ জানাচ্ছি সহ আলোচক এবং যারা আপনার এই প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ভারতের টিকা সম্বন্ধে তখন শুরুতেই আমরা বলেছিলাম যে একটি দেশের উপর নির্ভরশীলতা এটা বাংলাদেশের জন্য ভালো নাও হতে পারে। এবং সেইটি প্রমাণ হলো যে ভারতের টিকা আমদানির ব্যাপারে একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং মানুষের ভিতর মারাত্মক একটা সংশয় সৃষ্টি হয়েছে। ভারত যে বাংলাদেশের যে কোনো চুক্তি যে কোনো সময় বরখলাপ করতে পারে তার সর্বশেষ উদাহরণ হলো এই টিকার ব্যাপারে। এবং ভারত, আপনাদের মনে আছে যে একটি তাবলিগ জামাতকে গত বছর যখন করোনা আবির্ভূত হয়েছে, তারা এমন ভাবে প্রোপাগান্ডা শুরু করেছিল যে এক তাবলিগ জামাতের জন্য যে ভারতে করোনা ছড়িয়ে পড়েছে। এখন আপনারা দেখেছেন যে কুম্ভ মেলা নামে তারা একটা মেলা করেছে, যেখানে কোটি কোটি উলঙ্গ মানুষ, অর্ধ উলঙ্গ মানুষ একসাথে দৌড়দৌড়ি করে শুধু তাদের দেশের জন্যই বিপদ ফেলে নাই, পার্শ্ববর্তী সমস্ত দেশের জন্য এবং অবশ্যই বাংলাদেশের জন্য এমন একটা বিপদ ডেকে এনেছে যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো সেই জায়গায় কোভিড পরিস্থিতি সরকার তো ম্যানেজমেন্ট করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সেটা আমরা সবসময় বলে যাচ্ছি। সরকার ব্যস্ত ছিল তাদের এই 50 বছর স্বাধীনতার 50 বছর উদযাপনের উপলক্ষে অ্যাকচুয়ালি শেখ সাহেবের 101তম জন্মবার্ষিকী পালন করতে। আওয়ামী লীগের এমন একটি পরামর্শক নাই যে তারা তাদের নেত্রীকে বুঝাতে পেরেছে যে যে কোনো জিনিস বাড়াবাড়ি এদেশের মানুষ পছন্দ করে না। তাকে কিন্তু সবাই সম্মান করে শেখ সাহেবকে। 101তম পালন করলো 50তম স্বাধীনতা দিবস উদযাপনের আওতায়। এবং এই রাষ্ট্রীয় প্রোগ্রামগুলা বাংলাদেশের করোনা ছড়িয়ে পড়তে বহুল অংশে দায়ী। হ্যাঁ, আপনি জানেন যে ভুটানের যে এন্ট্রেজ আসছিল তাদের 2 জনের এই করোনা আক্রান্ত হয়েছে, আরো অনেক আক্রান্ত হয়েছে। তো এতে 2-3টা জিনিস হয়েছে। একটা হচ্ছে মানুষের ভিতরে যে একটা সিরিয়াসনেস ছিল, সেই সিরিয়াসনেসটা সম্পূর্ণভাবে চলে যায়। যে রাষ্ট্র এই প্রোগ্রাম পালন করছে, তাহলে আমাদের এখানে আর সিরিয়াস হওয়ার দরকার নাই। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে এইখানে যে বাজেটটা ছিল, সেই বাজেটটা যদি স্বাস্থ্য খাতে বিশেষ করে কোভিড প্রতিরোধের জন্য যদি ব্যবস্থা করতো, যদি আইসিইউ ব্যবস্থা ঠিক করতো, যদি ভেন্টিলেটর ঠিক করতো, যদি আপনার আরো হাসপাতাল
ডেডিকেটেড হাসপাতাল করতো, তাহলে হয়তো বাংলাদেশ এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতো না। এবং এইগুলো বলার সাথে আমি এইটাও বলবো যে যে কোনো কর্তৃত্বপরায়ণ সরকারের এইটাই হয় তাদের একটা রূপ। এটা শুধু বাংলাদেশ না, আজকে যদি আপনি রাশিয়া দেখেন, উত্তর কোরিয়া দেখেন, আপনি যদি বার্মা দেখেন, এবং বিগত দিনে আমরা ইরাক দেখেছি, লিবিয়া দেখেছি, সসেস্কো রুমেনিয়া দেখেছি। তো এই জায়গাটায় পরিত্রাণ পেতে হলে পরিত্রাণ পেতে হলে এই জন ম্যান্ডেট বিহীন সরকারকে সরাতে হবে, এবং এই সরকারকে সরাতে হলে কিভাবে জনগণকে সম্পৃক্ত করা যায় সেই জায়গা, বা সমস্ত অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, এই পপুলার, তাদের সেই জায়গায় অ্যাড্রেস করতে হবে। শুধু একটা মানববন্ধন অথবা টকশো করে কিছুই হবে না। মানুষকে যদি জন আন্দোলনে সম্পৃক্ত করা না যায়, তাহলে কখনই কোনো জন উদ্বুত্থান হয় নাই, সফলতা অনেক দূরের কথা। এবং মানুষকে সম্পৃক্ত করতে হলে জনকল্যাণমূলক, মানুষের যাতে সম্পৃক্ত হয় সেই রকম দিক নির্দেশনা, সেই রকম পলিসি গ্রহণ করতে হয়, যে প্রত্যেকটা মানুষ ফিল করবে যে এই সরকার পরিবর্তন হলে ভবিষ্যতে যে সরকার আসবে সেটা জনগণের সরকার হবে, সেটা সুশাসনের সরকার হবে, সেটা ন্যায় বিচারের সরকার হবে, এবং সেটা বাংলাদেশকে এইভাবে বিক্রি করে দেবে না। অতএব এই করোনা পরিস্থিতি, এইটা তো একটা সমস্যা। বাংলাদেশে শুধু করোনা না, আপনি দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। অর্থনীতি বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, সুশাসন বলেন, ন্যায় বিচার বলেন, বিচার ব্যবস্থা বলেন। যে দেশের প্রধান বিচারপতি নিজের বিচার পায় না, তো সেখানে কি বিচার হয় সেটা না। এখানে আজম ভাই আছে, আমরা লয়ার আছি। আপনি এই তিনটা অঙ্গের কথা বলে আমি শেষ করবো: আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। আপনি আইন বিভাগের অবস্থা দেখেন, যে যারা আইন প্রণয়ন করে, এটা পুতুল নাচের পাঠশালা। সেখানে জনকল্যাণে কোনো কিছু ডিবেট হয় না। সেখানে এই যে স্পেশাল ফ্লাইটে পিকনিক করতে চায়, সেটা নিয়ে কোনো আলোচনা হয় না, কোনো কিছু হয় না। ওখানে এমন এমপি আমরা দেখতে পাই যে বলে পুলিশ স্টেশনে বোমা হামলা করে বিরোধী দলকে সাহায্য করার জন্য। সেই এমপি কি করে এখন এমপি থাকে? হ্যাঁ, এই যে চিটাগং এর একটা হুইপ নিয়ে কত ধরনের নিউজ বের হচ্ছে। মানে এই সরকারের পলিসি হয়েছে তাদের কালো কোট গায়ে দিলে সে যত বড় অন্যায় করুক তাকে প্রোটেক্ট করে। এইটা হয়েছে আওয়ামী লীগের একটা দৈন্যতা। আওয়ামী লীগের একটা অপশাসনের দল, দুঃশাসনের দল, দুর্বৃত্ত পরায়ণ দল। সেইখান থেকে বিএনপির সুযোগ ছিল পার্থক্য দেখানো, যে বিএনপি হবে একটা সুশাসনের দল, ন্যায় বিচারের দল, জনকল্যাণের দল। জনগণকে সম্পৃক্ত করতে হইলে অবশ্যই জন আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হয়, প্রত্যেকটা মানুষের জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়, সেই রকম পলিসি নিতে হবে। আদারওয়াইজ কোনোদিনও মানুষ রাস্তায় নামবে না। এবং রাস্তায় না নামা অর্থ হলো আওয়ামী লীগ এইভাবে কন্টিনিউ করে যাবে, তার মানে হলো ইন্ডিয়া বাংলাদেশকে এইভাবেই চালিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সরওয়ার হোসেন ভাই, আবার আপনার কাছে আমি আসবো। আমি এখন চলে যাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনছেন? জি জি, আপনি তো নিশ্চয়ই সরওয়ার সাহেবের বক্তব্য শুনছেন, এবং আপনার কাছে আমার বিষয় হলো যে আপনি তো নিশ্চয়ই জানেন গণমাধ্যমের মাধ্যমে করোনা ভাইরাস তো কন্টিনিউ ব্যাপক হারে বাড়ছে। তো বিভাগীয় শহর অনেকে বলেন যে ব্যাপক, আমি বলবো যে না, জেলা পর্যায়ে ব্যাপকতা এটা হচ্ছে। এখানে এই যে আপনার 28 তারিখে যে লকডাউন ওপেন করে দেওয়া, মানে গণপরিবহন চালু করা, এই বিষয়ে কতটুকু যুক্তিযুক্ত মনে করেন আপনি? আরেকটা বিষয় আমি আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হলো জাতীয় পার্টির সংসদ সদস্য নারায়ণগঞ্জ সম্ভবত 3 সোনারগাঁও লিয়াকত হোসেন খোকা, আজকে আমরা যেটা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উদ্ধৃতি দিয়ে যেটা বলতে চাই, সেটা হলো হেফাজতের যে বিভিন্ন কর্মসূচি, তার সাথে জাতীয় পার্টির ওই এমপি লিয়াকত হোসেন খোকার নাকি ইন্ধন রয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য। মাহমুদুর রহমান মাহমুদ। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি প্রথম প্রশ্নটা কি করেছিলেন আমি ঠিক প্রথম প্রশ্নটা হলো 10 তারিখে সেতু মন্ত্রী বলেছেন গণপরিবহন চালু করে দিবেন। এটা কতটুকু যুক্তিযুক্ত? এই গণপরিবহন এই বৈশ্বিক মহামারী ব্যাপক বাজে যখন মানুষ আক্রান্ত হচ্ছে, এটা কতটুকু যুক্তিযুক্ত গণপরিবহন চালু করা? আর আরেকটা বিষয় হলো জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসছে, গণমাধ্যমেও বেরিয়েছে, যে হেফাজতের যে কর্মসূচি ছিল, তাণ্ডব ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে, এটার সাথে লিয়াকত হোসেন খোকা সাহেবের নাকি সংশ্লিষ্টতা রয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার আপনাকে ধন্যবাদ জানাই, আপনার আইটিভি কে ধন্যবাদ জানাই। আপনাকে প্রচুর ধন্যবাদ আপনাকে আজকে আবার কল করার জন্য।
দাওয়াত দেওয়ার জন্য, এই বিজ্ঞ আলোচকদের সাথে আমাকে কিছু শোনার জন্য, বোঝার জন্য এবং জানার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই, সহ আলোচক যারা আছে সবাই। আপনি শুনতে বলছিলেন যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, খুব ওনার কথার জন্য খুবই পরিচিত লোক, একজন সুবিখ্যাত লোক, আমাদের নোয়াখালী বাড়ি ওনার। আপনি বলছিলেন যে গণপরিবহন চালু করে দিবেন। দেখুন, গণপরিবহন কাদের, কারা চালায়? আমরা বিএনপি আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলেও দেখছি, আজকে 1 দশক যাবত বিএনপি এই গণপরিবহনের হর্তা-কর্তা, মাথা মুন্ডু, শ্রমিক নেতা থেকে শুরু করে সবাই সরকার দলীয় লোক। এদের স্বার্থ আছে, এদের স্বার্থ সরকারকে দেখতে হবে। করোনায় কে মারা যাচ্ছে, কে আক্রান্ত হচ্ছে, এটা সরকারের কাছে সেকেন্ডারি। এই অবস্থাতে যদি বিএনপি থাকতো, বিএনপির কাছেও এটা সেকেন্ডারি থাকতো। এখন বিএনপি অনেক বড় বড় কথা বলবে, আমি শ্রদ্ধা রেখে বলছি, বিনয়ের সাথে। এই খতিয়ান আমাদের অতীতে আমাদের কাছে আছে, এর রেকর্ড আমাদের কাছে আছে। উনি কি বলছেন? উনি বলছেন যে ইয়ে করে দিবেন, উন্মুক্ত করে দিবেন। উন্মুক্ত করে দিলে যাত্রীতে এটা উপকারভোগী বেশি হবে সরকার দলীয় লোক, যারা পরিবহন সেক্টরে, যাদের গাড়ি আছে, আয় রুজি করে, যারা মানুষের পকেট কাটে, তাদের লাভ হবে। তাদের লাভকে সামনে রেখেই সরকার এই পদক্ষেপটা নিয়েছে বলে এদেশের মানুষ মনে করে। আপনি ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছেন, আমি কিছুদিন আগে পত্রিকাতে দেখেছি ওনার ভাই মির্জা, ওনার নাম মির্জা কাদের। মির্জা কাদের প্রকাশ্যে প্রেসকে, মিডিয়াকে বলেছে যে আমার ভাইয়ের দুর্নীতি, তার ভাইয়ের দুর্নীতির কথা। তার ভাই নাকি, তার ভাইয়ের এপিএস, তার ভাইয়ের একজন এপিএস, সে নাকি কোটি কোটি টাকার মালিক এবং সে নিউ ইয়র্কে পোশ এরিয়াতে জায়গা কিনে বাড়ি করেছে। আমরা এমন একটা সরকারে আছি, এমন একটা সরকার, আমরা মন্ত্রী যার ভাই এই কথা বলতে, আমি সত্য মিথ্যা জানি না, পত্রিকায় দেখেছি, এই জন্য বলছি যে দুর্নীতির মাধ্যমে তার পেশা কি, তার নির্দিষ্ট কোনো পেশা নাই, সে একজন এপিএস, তার কোনো ব্যবসা নাই, চাকরি নাই, এপিএস তদবির, তার একমাত্র পেশা হচ্ছে তদবির। এই তদবির করে করে যে দেশে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কামাই করা যায়, এটা কি বিএনপির আমলে বলেন, কি আওয়ামী লীগের আমলে বলেন, দলীয় লোকরা কোটি কোটি টাকা কামাই করে, এই তদবির বাণিজ্য করে, ব্যবসা পাইয়ে দিবে বলে, চাকরি দিবে বলে এই কাজগুলো করে করে টাকা বানায়, বিদেশে পাচার করে এবং বিদেশে অট্টালিকা, ধন সম্পদের মালিক হয়। আপনি আমাকে বলছেন যে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছেন, বিশেষ করে গণপরিবহন উঠে নেওয়ার ক্ষেত্রে, এতে আমাদের সাধারণ মানুষের কোনো ভাবান্তর আছে বলে আমি মনে করি না, লাভ লোকসান আছে বলে আমি খুব একটা কিছু মনে করি না। সরকার তার যেটা সুবিধা মনে করছে এবং সেটাই করতেছে। সরকার তো অপ্রতিদ্বন্দ্বী, সরকারের সামনে অপ্রতিরোধ করছে, সরকার এগিয়ে চলছে। সরকারের সামনে তো কোনো চ্যালেঞ্জ নাই, আমরা তো কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি না। বিএনপি, আমি সমালোচনা একটু করতে চাইবো, আপনি পরবর্তীতে আমাকে বলতে পারেন যে আপনারা কি করছেন, সেটার জবাব আমি দিব। আমার কথা হচ্ছে যে যেটা করতে গিয়ে জনভোগান্তি বাড়বে, আরো বাড়বে, জনগণকে আপনি যদি শান্তি না দিতে পারেন, তাহলে সে আন্দোলন করা, এটা আমি আমার ব্যক্তিগত মত এবং আমার দলের এক ধরনের ফিলসফি আছে। জনগণকে যদি আমি শান্তি দিতে না পারি, তাহলে আন্দোলনের নামে, সংগ্রামের নামে মানুষের সম্পদ নষ্ট করতে এবং মানুষের ভোগান্তি বাড়াইতে রাজি নই। দ্বিতীয় আরেকটা প্রশ্ন, খুব মৌলিক একটা প্রশ্ন, আপনি শুরুতেই বলছিলেন, যেটা সরোয়ার ভাই বলছিল, মৌলিক একটা প্রশ্ন এখন টিকার বিষয়। দেখুন, টিকা, আমরা ইন্ডিয়া থেকে টিকা, ওনার সাথে আমি সম্পূর্ণ একমত যে আমাদের তৃতীয় একটা দেশ খোঁজা উচিত ছিল বহু আগে। ইন্ডিয়া যা করেছে, ওরা ইন্ডিয়া, ভারতবর্ষ, হিন্দুস্তান, তারা নতুন করে প্রমাণ করলো আবারও যে বড়র প্রীতি বালির বাদ। ইন্ডিয়া আমাদের সাথে, আমাদের সম্পর্ক, আমাদের সরকারি মহলে কি বিরোধী মহলে, এমনকি বিএনপিও এখন ইন্ডিয়া সম্পর্কে কোনো সমালোচনা করতে চায় না, কি জানি পিছনে কোন ক্ষতি হয়ে যায়।
কে জানি তাদের একটু আশা ভরসা আছে সরকারি আশা, সেটা ব্যাহত হয় কিনা এটা মানুষ বুঝে, এদেশের মানুষ খুব ভালো করে বুঝে। সব সরকারি ইন্ডিয়ার প্রতি নতজানু আছে এবং ছিল, অতীতও ছিল, এখনো আছে। এটা ভুল। এই দেশের মানুষের উপরে ভরসা না করে যদি ইন্ডিয়ার উপরে আপনি ভরসা করেন, ভারতবর্ষের উপর ভরসা করেন, তাহলে এমনটাই হবে। দেখুন ভারতবর্ষ তারা তারা করোনা, তারা বলছে তারা টিকা দিতে পারবে না, এটা খুবই স্বাভাবিক। তারা তাদের স্বার্থ দেখেছে, স্বার্থ দেখাটাই তাদের স্বাভাবিক। তারা আমাদের রোহিঙ্গাদের ব্যাপারে তারা কিন্তু আমাদের জাতির সঙ্গে আমাদের ভোট থেকে বিরত অ্যাবস্টেন করেছে, ভোট দেয়নি। আমাদের এত বন্ধু তারা, আমাদের সাথে রক্তের বন্ধন, রাখি বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, অনেক কিছু বলি, তা সত্ত্বেও তারা কিন্তু রোহিঙ্গা সংকটে কোনো কার্যকর তো দূরে থাকুক, সাধারণ যে একটা কূটনৈতিক একটা সম্পর্ক সেটাও তারা রক্ষা করতে চায় না বলে আমার আমার মনে হচ্ছে। তা সত্ত্বেও আমাদের সরকারগুলো সবসময় ইন্ডিয়া মানুষের উপর ভরসা না করে ইন্ডিয়ার উপর ভরসা, এই করোনাকে কেন্দ্র করে টিকা নিয়ে, টিকাকে কেন্দ্র করে টিকার জন্য ভারতবর্ষের উপর নির্ভরশীলতা, এটা আমাদের দেশের স্কলাররা, এক্সপার্টরা সবসময় বলে আসতেছে যে আমাদের তৃতীয় কোনো শক্তি, বিশেষ করে চায়না, রাশিয়া বা অন্য কোনো দেশের প্রতি আমাদের চুক্তি বা আমাদের কথা রাখা উচিত ছিল, তাহলে আজকে আমরা এই বিপদে পড়তাম না। দেখুন ওরা চুক্তি করেছে, সরোয়ার ভাই ঠিকই বলেছে যে তারা এই চুক্তি ভঙ্গ করতে বিন্দুমাত্র দ্বিধা করলো না। এই দেশের 18 কোটি মানুষ দেখেন তারা কোত্থেকে দিবে। আমাদের দেশের মানুষ মনে করে, আমাদের দেশের মানুষ মনে করে ইন্ডিয়া আমাদেরকে কিছু দেবার নাই, আমাদের দেবার আছে, আমাদের অনেক কিছু তাদেরকে দেওয়ার আছে। তারা আমাদের কিছু দেওয়ার নাই এবং তাদের সেই মনও নাই, তাদের সেই ধনও নাই, তাদের সেই ক্যাপাসিটি নাই, তাদের ক্যাপাসিটি থাকলেও তাদের সেই মন নাই, তারা দিতে পারবে। তারা দেওয়ার মতো সেরকম লিগাসি আমি স্বাধীনতার 50 বছরে আমি দেখি নাই বা আমাদের দেশের মানুষ দেখে নাই যে ইন্ডিয়া আমাদের কিছু দিতে পেরেছে বা দিতে চায়। তারা শুধুই লিপ সার্ভিস দিয়ে থাকে। আমাদের মানুষ এগুলো খুব ভালো বুঝে, কিন্তু শাসক গোষ্ঠী না বুঝলেও আমাদের মানুষ খুব ভালোভাবে বুঝে যে ইন্ডিয়া আমাদের ধন্যবাদ কিছুই দিবে মাহমুদ না। ভাই, আপনার এক কাছে আমি সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। আমাদের মানুষ, সাধারণ মানুষ কখনো ইন্ডিয়ার উপর নির্ভরশীল না। আমাদের এলিট শ্রেণী, শাসক শ্রেণী, এখন যারা শাসক শ্রেণী এবং যারা শাসক হইতে চায় তারা ছাড়া সাধারণ মানুষ কখনো ইন্ডিয়ার উপর নির্ভরশীলতা নাই, তারা নিজেদের উপর নিজে নির্ভরশীল। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদুর রহমান, আপনার কাছে আবার আসবো। এম গোলাম মাওলা চৌধুরী, গণদলের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনছি। আমাকে শোনা যাচ্ছে আপনারা? জি জি, আপনি তো মাহমুদ ভাইয়ের বক্তব্য শুনলেন, আমাদের সারোয়ার সাহেবের বক্তব্য শুনলেন। তো আপনি জি। 4 মিনিট বলেন, পরে আমি আবার ঘুরে আসবো। জি, আমি মাহমুদ সাহেবের কথার কিছু ইয়ের উত্তর দিতে হবে। উনি অনেক কথা বলেছেন, অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন। তার আগে আমি শুরু করতে চাই যেভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আইটিভির সঞ্চালক হুমায়ুন কবির ব্যাপারী সাহেব, আপনাকে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আইটিভির দর্শক শ্রোতা এবং সহ আলোচক বৃন্দ, অ্যাডভোকেট আহমদ আজম সাহেব, বিএনপির ভাইস চেয়ারম্যান, ব্যারিস্টার সরোয়ার হোসেন সাহেব, বিশিষ্ট আইনজীবী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ সহ সবাইকে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনাটা শুরু করতে চাই। আলোচনা শুরু করতে চাই আজকের দৈনিক একটা পত্রিকার সংবাদ দিয়ে। সংবাদে শিরোনামে এসেছেন নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপন বলেছেন যে ভ্যাকসিন পেতে ভারতের সঙ্গে শক্ত ভাষায় কথা বলা দরকার। আজকে এতদিন পরে কেন? আমরা শুরুতেই বলেছিলাম। পাপন সাহেব, আপনি বেসকিনকোর প্রতিনিধি, আপনি বাণিজ্যটা করেছেন, কমিশন আপনি নিয়েছেন। আমরা তখনও বলেছি, এই দেশের সাধারণ মানুষও বলেছেন, চিন্তাশীল মানুষও বলেছিলেন, ভারত তাদের কথা রক্ষা করবে না, করতে পারে না, অতীতের অভিজ্ঞতা।
একটু তাই হয়েছে। আপনারা অগ্রিম টাকা দিয়েছেন, এই টাকাগুলো কার? সাধারণ মানুষ টাকা দিয়ে আপনি আজকে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। আমরা তখন বলছে কেউ ভ্যাকসিনের ব্যাপারে চুক্তি করার জন্য, আমাদের বন্ধু রাষ্ট্র চায়না প্রস্তাবও দিয়েছিলেন, সেটা প্রত্যাখ্যান করেছেন, আপনারা বিরোধিতা করেছেন। আপনার বেসকিমকোর যে মালিক পক্ষের যে কি উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যাকে দরবেশ বাবা নামে যিনি পরিচিত, সালমান এফ রহমান সাহেব, ওনারা বড় জোর গলা বলেছেন। আজকে এই কথাগুলো আসলো কেন? আপনারা তো জানেন, আপনাদের প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত চিন্তাও করতে পারে না, কিন্তু আমাদের ন্যায্য হিস্সাটা কি আমরা পেয়েছি? দেয় নাই। তিস্তার পানি দেয় নাই, 54টা অভিন্ন নদীর পানি দেয় নাই, ফেনী নদীর পানি জোর করে প্রত্যাহার করে নিয়ে গেছেন। অনেক গুণা ঘটনা, সীমান্তে গুলি করে মানুষ মারছেন, অসংখ্য ঘটনা। আজকে আপনি বলছেন যে শক্ত ভাষায় কথা বলবেন। শক্ত ভাষায় কথা বলবে কে? আপনি তো সরকারে আছেন। আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কে শক্ত কথা বলা যায়? আমরা অত কথা শুনতে চাই না। আমাদের জনগণের টাকা অগ্রিম দেওয়া হয়েছে, আমাদের ওই টাকার যে চুক্তি অনুপাতে ভ্যাকসিন আনতে হবে, আমরা এর জবাব আপনাদের কাছে চাই, আর অন্য কারো কাছে চাইতে চাই না, জানতেও চাই না। আরেকটা কথা আপনি বলেছেন ভারতের সাথে স্থল এবং বিমান আকাশ পথ নাকি সিলগালা করেছেন। আমি এখনো সংবাদটা শুনি নাই, যদি করে থাকেন ধন্যবাদ। এটা আরো আগে করা উচিত ছিল। ভারতে যেভাবে সংক্রামিত হচ্ছে, আজকে আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা গেছে ভারত 1 নম্বরে আছে সংক্রমণের ব্যাপারে। তো সেই কারণে এই সিলগালা করা দরকার ছিল আরো আগে। আপন সাহেবদের প্রেম এবং পররাষ্ট্রমন্ত্রী সাহেবদের প্রেমের কারণে সেই সিলগালাটা করা হয় নাই। সিলগালাটা যদি আরো আগে করতেন তাহলে সংক্রমণের প্রতিরোধ আমরা আরো কমাতে পারতাম। যাই হোক, আপনারা করেন না, যদি করে থাকেন তাহলে ধন্যবাদ জানাবো, দেরিতে হলে আপনারা করেছেন। আর মাহমুদ সাহেব কিছু প্রশ্ন নিয়ে এসেছেন, কথায় কথায় ওনারা আক্রমণ করেন বিএনপি কে। আরে বিএনপি তো আজকে 12-13 বছর ক্ষমতায় নাই, 14 বছর। কথায় কথায় বিএনপি কে টানেন কেন? আপনাদের পার্টনার যারা সরকারে আছেন, আপনাদের সমর্থন নিয়ে, যারা আপনাদের সমর্থন নিয়ে 21 বছর পরে যারা ক্ষমতা এসেছেন, তাদেরকে ক্ষমতা টিকে রেখেছেন আপনারা। যাদের দুঃশাসনে জাতি নিষ্পেষিত, তাদের বিরুদ্ধে কথা বলেন। আপনারা বলেন আপনাদের সমর্থন দিয়ে এই সরকার ক্ষমতা আসার পরে কি জনগণকে শান্তি দিতে পেরেছেন? পারেন নাই। কথায় কথায় অপোজিশনে যারা আছেন তাদেরকে আক্রমণ করার কোনো দরকার আজকের এই মুহূর্তে আছে বলে আমি মনে করি না। অতীতের ব্যর্থতা সবারই আছে, আপনাদেরও ছিল। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা অনেকেরই ছিল, আপনাদেরও ছিল। আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের ভুল ভ্রান্তি ব্যর্থতা ছিল। আজকে যেটা যারা ক্ষমতা আছে আপনাদের বদৌলতে এই সরকারের পতন যদি হয়, আপনারা কি রেহাই পাবেন? পাবেন না। কারণ আপনাদের কারণে আজকে জাতির ঘাড়ে এই ফ্যাসিস্ট সরকার চেপে বসেছেন। সেই দায় থেকে আপনারাও মুক্তি পাবেন না, এটা আমার বিশ্বাস, আমি যেটা মনে করি। আর গণপরিবহনের কথা বলছেন আপনি, ওবায়দুল কাদের সাহেবের ভাই মির্জা কাদেরের উক্তি দিয়েছেন যে আপনাদের দেশের মানুষ, নোয়াখালীর নাকি উনি সন্তান, ওনার এপিএস আমেরিকা বাড়ি করেছেন। মির্জা কাদের সাহেব তো আরো বলেছেন ওবায়দুল কাদের সাহেবের স্ত্রী হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। ওবায়দুল কাদের সাহেবের স্ত্রী আপনার ভাবি, সেজন্য ওই নামটা নিতে লজ্জা লেগেছে। পিএস এর কথা বলেছেন। একজন দায়িত্বশীল ব্যক্তি, তিনি আওয়ামী লীগের সেকেন্ড ম্যান বেসিক্যালি, কারণ উনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওনার স্ত্রী হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন চাকরি দেওয়ার নামে, তদবির বাণিজ্য টেন্ডারের নামে। এই কথাগুলো আমার না,
এই কথাগুলো আপনার না, এই কথাগুলো ওবায়দুল কাদের সাহেবের আপন ভাই মির্জা কাদের সাহেবের। কই আমরা তো এটা প্রটেস্ট করতে ওবায়দুল কাদের সাহেবকে দেখি নাই, শুনি নাই, তিনি তো প্রটেস্ট করেন নাই। তাহলে দায়িত্বশীল জায়গায় থেকে এই যে সম্পদের পাহাড় লুণ্ঠন, রাষ্ট্রের টাকা যে লুণ্ঠন করে মানুষকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, এ নিয়ে কথা বলা দরকার। আপনারা অফিসিয়ালি বিরোধী দল, আপনারা পার্লামেন্টে অফিসিয়ালি বিরোধী দল, দায়িত্বশীল ভূমিকা পালন করুন, জোরালো ভাবে মানুষের পক্ষে কথা বলুন। টক শোতে এসে খালি অপোজিশনের বিরুদ্ধে বিষেধাগার গাইলে তো চলবে না। আজকে জনগণের উপরে যে দুঃশাসন চলছে, এই দুঃশাসনকে হটিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে বিনির্মাণ করা যায় সেই পথ আপনারা, সেই পথে হাঁটুন। সেই দায়িত্বশীল জায়গায় আপনারা আছেন। যদি আপনারা সত্যি সত্যি অপোজিশন হয়ে থাকেন এবং আপনারা যদি মনে করেন আবার রাষ্ট্র পরিচালনায় যেতে চান জনগণের সমর্থন নিয়ে, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আজকে প্রথম দায়িত্ব হলো দুঃশাসকদেরকে হটিয়ে, ফ্যাসিস্টদেরকে হটিয়ে একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের রায় নেন, জনগণের প্রতি সম্মান দেন। জনগণ রাষ্ট্রের মালিক, সংবিধানে আপনারা এই দায়িত্ব দিয়েছেন, সংবিধানে পরিষ্কারভাবে লিখেছেন যে জনগণ এই রাষ্ট্রের মালিক। তো তাদের মালিকানাটা ফেরত দেন। আপনাদের সমর্থন নিয়ে যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, তারা জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। তারা রাতে ভোট করে, দিনে সরকার করে। তারা বলে রাতে ভোট করব, দিনে সরকার করব। জনগণ নিয়ে এত চিন্তা করার দরকারটা কি? আপনারা তো সেই কাতারে আছেন। টকশোতে সুন্দর কথা বললে হবে না। আরেকটা কথা আপনি বলছেন ভারত প্রেমের কথা। মাহমুদ সাহেব হাসতেছেন, হাসেন না, হাসেন না। দেশপ্রেম নিয়ে রাজনীতি করতে হবে, বাস্তব সত্য কথা বলতে হবে। আপনি ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, আপনার দলীয় অবস্থান কোথায়? আপনার দলীয় চেয়ারম্যানের বক্তব্য কোথায়? দলের মহাসচিবের বক্তব্য কোথায়? তারা তো তোষামতির রাজনীতি করছেন। তারা তো ফালানি লাশ যখন ঝুলে থাকে তখন তো তার বিরুদ্ধে বক্তব্য দেন না। সীমান্তে যখন গুলি করে মানুষ হত্যা করা হয় তখন তো আপনাদের প্রতিবাদ মিছিল আমরা দেখি না। পার্লামেন্টে জোরালো বক্তব্য আপনাদেরকে দেখি না। আপনার দলের চেয়ারম্যান সাবেক, যিনি মরম হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি ফেনী নদী পানি রক্ষার দাবিতে একটি লং মার্চ করেছিলেন। উনি স্বৈর শাসকই হন আর স্বৈরাচারী হন আর সামরিক জান্তাই হন, কিন্তু সেই দিন 2012 সালের 5ই মার্চ তিনি একটি লং মার্চ করেছিলেন। দেশপ্রেমের জীবনের শেষ প্রান্তে এসে দেশপ্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত উনি রেখেছিলেন। সেই দিবসটাও পর্যন্ত আপনারা পালন করেন না। তাহলে অন্যের বিরুদ্ধে বিষাদাগার গড়ে তুলে কোনো লাভ নাই। কাছের ঘরে বসবাস করে সুযোগ নাই। জি ধন্যবাদ। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাচ্ছিলাম। আপনি লিয়াকত হোসেন খোকা হেফাজত সম্বন্ধে যে কথাটা মাহমুদ সাহেবকে যে প্রশ্নটা করেছিলেন, মাহমুদ সাহেব ওটা বলে না, ওটা আমি ঘুরে আবার অনেক সময় দিয়ে আবার আসলে বলবে। জি ধন্যবাদ। এখন আমি চলে যাচ্ছি। তবে আজকে যদি আপনার পাপন সাহেব এবং শাসক গোষ্ঠীর একজন আলোচককে যদি রাখতে পারতেন তাহলে মাহমুদ সাহেব এত আক্রমণের মুখে পড়তেন না। ধন্যবাদ। যাও, আলোচনায় এখনো অংশ নেবেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। আপনি কি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি তো সবার বক্তব্য শুনলেন, আমি আর কিছু বলতে চাই না, তো আপনি 5 মিনিট বলেন। আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 21 দিন করোনায় আক্রান্ত হয়ে করোনার সাথে লড়াই করে আপনাদের সকলের দোয়ায় সুস্থ হয়েছি। আমি সেজন্য আপনাদের কাছে, বিএনপি সকল পর্যায়ের নেতা কর্মীর কাছে, বিএনপির বাইরেও শুভাকাঙ্ক্ষী শুভান্নদায়ী সকলের কাছে যারা আমার জন্য দোয়া করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজম ভাই, আমি গোলাম মাওলা ভাইয়ের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলাম। আমাদের প্রিয় নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সারওয়ার সাহেবের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি, এবং এখানে জাতীয় পার্টির একজন উপদেষ্টা, ওনার বক্তব্য শুনলাম। বিষয় হলো, সরকার একদিকে লকডাউন দেয়, অন্যদিকে গণপরিবহন ছেড়ে দেওয়ারও কথা বলে, আবার দোকানপাট খুলেও দেয়, আবার মুভমেন্ট পাসের কথাও বলে, মুভমেন্ট পাস ছাড়া বেরোনো যাবে না। অর্থাৎ সরকারের এই লকডাউন সাংঘাতিক রকমের অপরিকল্পিত, এবং এই পুরো একটা বছর, করোনা 1 বছর 4 মাস, আর এই করোনার ভেতরে পুরো একটা বছর সরকারের এই করোনার সময়ে আমরা অত্যন্ত আমরা জানি যে লুটপাট, আমরা জানি যে এই লুটপাট গুলো কিরকম দুর্নীতি হয়েছে। অনেকেই জেলে গেছে, অনেক ডাক্তার জেলে গেছে, শাহেদ নামে একজন ব্যবসায়ী জেলে গেছে, এবং এই মাস্কের ব্যবসা করতে গিয়ে অনেকে যেভাবে দুর্নীতির আশ্রয় নিয়েছেন সরকারের ছত্রছায়ায়, এগুলো আমরা দেখেছি, শুনেছি, পত্রিকায় পড়েছি। আমরা জানি যে স্বাস্থ্যের সাবেক ডিজি 4টা সফটওয়্যার 1 কোটি টাকার দাম 55 কোটি টাকা দিয়ে কিনেছেন। এটা পত্রিকায় বেরিয়েছে, এটা টেলিভিশনে প্রচারিত হয়েছে। 54 কোটি টাকাই লুটপাট। এই সেদিন সময় টেলিভিশনে দেখলাম 102 কোটি টাকার স্বাস্থ্যের মালামাল এয়ারপোর্টে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো ছাড় করানো হচ্ছে না। এখন এই যে ছাড় করানো হচ্ছে না, কেন হচ্ছে না? এর মধ্যে কত লুটপাট হয়েছে? 100 কোটি টাকা এবং 102 কোটি টাকা, কত লুটপাট হয়েছে আমরা কিন্তু জানি না, কিন্তু লুটপাট যে হয়েছে এটা বুঝি, এটা সকলেই বুঝে এবং সকলেই বলে। তো এই করোনাকালীন সময়ে আমরা করোনা নিয়ন্ত্রণের জন্য কিন্তু সরকারের কোনো পরিকল্পনা আমরা লক্ষ্য করি নাই, এবং এই লকডাউনও কিন্তু সরকার এত অপরিকল্পিতভাবে করেছে যে মানুষ স্বস্তি নিঃশ্বাস না ফেলে কিন্তু হয়রানির মুখোমুখি বেশি হয়েছে। তো আসলে এগুলো সবই সরকারের অব্যবস্থাপনা, আর অব্যবস্থাপনার জন্য কিন্তু সরকার একটুও চিন্তিত নয়, কারণ এ সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। আমার গোলাম মাওলা ভাই বলেছেন যে জাতীয় পার্টি অফিসিয়াল বিরোধী দল। কিসের অফিসিয়াল বিরোধী দল? যে নির্বাচনটাই হয়নি, রাতের বেলা জনগণের ভোট চুরি করে, ডাকাতি করে, রাতের বেলা সিল মেরে যারা এমপি হয়েছে তাদের দিয়ে সংসদ, সেখানে কিসের অফিসিয়াল সরকারি দল আর কিসের অফিসিয়াল বিরোধী দল? এগুলো একেবারেই গুরুত্বহীন। এক ব্যক্তির শাসন এবং কর্তৃত্ববাদী শাসন, যেখানে জনগণের কোনো অংশীদারিত্ব নেই, জনগণের কাছে কোনো দায়বদ্ধতাও নেই, যে কারণেই কোনো পরিকল্পনা ছাড়া এর আগে সরকার খুব বাহবা নিয়েছে যে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো কোনোভাবেই করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি, আমরা পেরেছি। আসলে তখন এমনিতেই আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে করোনার প্রাদুর্ভাবটা কম ছিল, এটা সরকারের কোনো কৃতিত্ব ছিল না। এবার বেড়েছে, এবার জনগণও বুঝতে পারছে, বিরোধী রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে, সকলেই বুঝতে পারছে যে সরকার তখন কিছুই করেনি, এবং এখনো সরকারের কোনো পরিকল্পনা নেই বলে প্রতিদিন হাজার হাজার সংক্রমিত হচ্ছে এবং শত শত মৃত্যুবরণ করছে। তো কাজেই এই সরকারের কাছে, যে সরকার জনগণকে
কোন রকমের তোয়াক্কা না করে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসে, তাদের কাছে চাওয়ার কিছু নেই। তাদেরকে এবার দিয়ে তারা 3বারই জনগণের ভোট লুট করে ক্ষমতায় এসছে। কাজেই এই লুটেরা সরকার না গণতন্ত্র দেবে, না জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। যখন একটা সরকার দায়বদ্ধ থাকে, তখন সরকারের সমস্ত প্রশাসন, সমস্ত সাংবিধানিক, গণতান্ত্রিক, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু দায়বদ্ধ থাকে এবং তারা স্বচ্ছ থাকে। সরকার যেহেতু জনগণের কাছে দায়বদ্ধ না, তার প্রশাসনও দায়বদ্ধ না, এবং সেখানে আইনের শাসন নেই। বিচার এখন আগে শুনেছি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এখন বিচারের বাণী চিৎকার করে কাঁদে। কোনো বিচার বাংলাদেশে নেই। বিচার বিভাগকে সরকার ধ্বংস করে ফেলেছে একেবারে। আর আমাদের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে পকেটে পুরে নিয়েছে। সেইখানে সরকারের কাছে কিছুই চাওয়া নেই জনগণের, এটা জনগণও জানে। এখন আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা আমাদের ব্যারিস্টার সারওয়ার ভাই বলেছেন যে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, নইলে জনগণ মাঠে নামবে না। জনগণকে ঐক্যবদ্ধ করবার জন্য আমি উনাকে সহ সকলকে আশ্বস্ত করতে চাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের অনেক কর্মসূচি এখন মাঠে কাজ করছে। যেমনি বিএনপি সহ 11টি অঙ্গ সংগঠন, কয়েকটি সহযোগী সংগঠন, এগুলো পুনর্গঠনের কাজ চলছে, জনগণের মাঝে কাজ হচ্ছে, এবং জনগণ যে ভোটাধিকার থেকে বঞ্চিত সেটা জনগণ বুঝতে পেরেছে। মূলত সরকার তার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে রাষ্ট্রীয় বাহিনীকে পকেটে পুরে সারা বাংলাদেশে পুরো জাতিকে একটা ভয়ের চাদরে ঢেকে দিয়েছে। সুযোগ জনগণ খুঁজছে এবং সুযোগ আসবেও, এবং সেই সুযোগে যে আন্দোলন হবে সেই আন্দোলনে এই সরকার বিদায় নিতে বাধ্য। একটা কথা জাতীয় পার্টির অ্যাডভাইজার সাহেব বলেছেন যে আন্দোলন করলে জনগণের কষ্ট হয়। অনেক বয়স হয়েছে, 66 থেকে 66 বলেন, 1967 বলেন, 69-এর ছাত্র গণ অভ্যুত্থান বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, অনেক আন্দোলন দেখেছি। প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনেই জনগণের কষ্ট হয়, আর কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলে না। এই কর্তৃত্ববাদী সরকারকে হটাতে গেলে জনগণের কষ্ট হবে, এবং সেটা কিন্তু জনগণ মেনে নেবে। জনগণ এখন সব ধরনের অত্যাচারের মুখেই এখন অসন্তুষ্ট এবং তীব্রভাবে ক্ষুব্ধ। শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কখন ব্যাপকভাবে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে আমাদের জনগণকে সাথে নিয়ে মাঠে নামবে, এবং সে আয়োজন চলছে, সে আয়োজন হবে। এই যে দেখেন সরকার সেই আয়োজনের জন্য কতটা ভয় পায়, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে হেফাজত যে কাজটা করলো বাইতুল মোকাররমে, হেফাজত কি করত, যে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেবে না সেই প্রতিবাদটা। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এরকম একটা প্রতিবাদ হতেই পারে, সেটা গণতান্ত্রিক প্রতিবাদ। সেই প্রতিবাদটা বাইতুল মোকাররম থেকে যদি সিগন্যাল পর্যন্ত এসে পুলিশ বাধা দিয়ে বলতো আপনাদের যা বলার বলেন, ওদিকে নরেন্দ্র মোদীর প্ল্যান ল্যান্ড করছে আর ওদিকে এগোতে দেব না, ওখানেই তারা বক্তৃতা করে চলে যেত। এটা একটা গণতান্ত্রিক প্রতিবাদ। আর সরকার কি করলো, সেই প্রতিবাদটা তো করতে দিলই না, উল্টো সরকারি দল দিয়ে তাদের উপরে হামলা করলো এবং আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হামলা করলো। 7 জন নির্মমভাবে নিহত হলো, অসংখ্য আহত হলো। এটাই শেষ নয়, তারপরে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, এবং এখন তাদেরকে গ্রেফতার করা শুরু করেছে একে একে অনেককে, এবং এটাই নাকি নাশকতা, অর্থাৎ যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকেই সরকার নাশকতা নামে চালিয়ে দেয়। আর
তাদের মুক্তির জন্য বিএনপির মহাসচিব তাদের মুক্তি চাইলেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন যে বিএনপিও এখানে জড়িত। তো মাহমুদুর রহমান মান্নাও তো মুক্তি চেয়েছেন, দুদিন পরে কমিউনিস্ট পার্টি চাইবে, দুদিন পরে বাসদ চাইবে, বলবে তারাও জড়িত। অর্থাৎ এই যে কথাগুলো সরকার বলে বা সরকারি দলের সাধারণ সম্পাদক বলে, এটা কিসের থেকে বলে? আতঙ্ক থেকে বলে। তারা সবসময় আতঙ্কের মধ্যে থাকে যে আমরা যে জনগণের ভোট ডাকাতি করে, চুরি করে, রাতের অন্ধকারে সেগুলোকে লুটে নিয়ে যে আমরা ক্ষমতায়, কখন আমাদের গণেশটা উল্টে যায়, আমাদের তো তখন আর রেহাই নেই। এই ভয় থেকে, এই আতঙ্ক থেকে তারা এই আচরণগুলো করে এবং তারা গণতান্ত্রিক আন্দোলন করতে কোনোভাবেই মানে সহ্য করে না। কিন্তু তাদের সহ্যে কিছু আসবে যাবে না। গণতান্ত্রিক আন্দোলন আগামী দিনে হবেই। এটা বাংলাদেশ, এই বাংলাদেশে যুগে যুগে আন্দোলন হয়েছে, যুগে যুগেই স্বৈরাচার এবং কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে। এবং আমরা দেখেছি যে সে দায়িত্ব বেশিরভাগ সময়ই বিএনপি নিয়েছে। বিএনপি আমরা দেখেছি যে ৭১-এ যখন কেউ ছিল না, তখনও বিএনপির প্রতিষ্ঠাতা একজন মেজর হয়েও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করবার, যখন অনেক রাজনৈতিক দল থাকা সত্ত্বেও দায়িত্বটা কাঁধে নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এবার একই পরিবারের তৃতীয় প্রজন্ম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি দায়িত্ব নিয়েছেন এই কর্তৃত্ববাদী সরকারকে আন্দোলনের মুখে বিদায় দেবার। এবং সেজন্য আমি মনে করি যে তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হচ্ছে এবং সে আয়োজন চলছে। এটা আমি আমার সহকর্মীদেরকে এবং যারা শুনছেন তাদের বা দেখছেন তাদের সকলকে আশ্বস্ত করতে পারি। আর ভ্যাকসিনের যে বিষয়টা বলছেন, জি জি আমি শেষ করছি ভ্যাকসিনের বিষয়টাও পরে বলবো, ভারতের সাথে সম্পর্কের বিষয়টাও পরের বারে বলবো। আমি শুধু এটুকুই বলবো যে আমরা বসে নেই, আমরা কাজ করছি, মানে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আমরা জাতিকে সংগঠিত করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ব্যারিস্টার মেজর সরওয়ার ভাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সরওয়ার ভাই, আমরা এভাবেও শুনতে পাচ্ছি যে এই করোনা চলাকালীন যে লকডাউন, যে মানুষ মাস্ক ব্যবহার করে না, যদিও স্বাস্থ্যবিধির কথা মানা হচ্ছে, কিন্তু কাঁচা বাজারগুলো একদম ওপেনলি থাকে। পাড়া মহল্লায় যে কাঁচা বাজারগুলো, মাছ বাজারগুলো, যদিও মুখে সব সীমাবদ্ধতা, মানে আইনের যে প্রয়োগ সেটা তো নাই, মাস্ক পরিধানের যে আইনের একটা বিধান করার আলোচনা শুনছি, এটা করলে কতটুকু যুক্তিযুক্ত মনে হয় আপনার কাছে? এই বিষয়ের উপরে আপনার বক্তব্য জানতে চাবো। আরেকটা বিষয় হলো, আন্তর্জাতিকভাবে তো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, বিভিন্ন দেশের ফ্লাইট কিন্তু এখনো চালু আছে আমি যতটুকু জানি। সম্ভবত 5টা দেশের ফ্লাইট এখনো চালু আছে। অন্য বিষয়গুলো আমি অতটা ক্লিয়ার না। ও করোনা ভাইরাসটা বাংলাদেশের থেকে বাইরে যে ইউরোপ কান্ট্রিতে আরো বেশি ব্যাপক হারে আমাদের দেশের তুলনায়। তো একেবারে যদি বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়, এটা ভালো হয় নাকি? এই যে কিছু খোলা কিছু বন্ধ, এরকম বলেন সরওয়ার ভাই। জি, ধন্যবাদ আপনাকে। আলোচকদের প্রথম ফেজের কথা শুনলাম। আজম ভাই যখন অসুস্থ ছিল আমরা দোয়া করেছি, ইনশাআল্লাহ খোঁজ খবর রাখার চেষ্টা করেছি। আজম ভাই সুস্থ হয়ে আসছে এবং যারা অসুস্থ আছে তারাও দ্রুত সুস্থ হোক, এই দোয়া করি। আজকে যে 3জন আলোচক সবাই আমার খুব প্রিয় মানুষ, সবার কথাই শুনলাম, সুন্দর আলোচনা হয়েছে। দেখুন, সংক্রমণ ব্যাধি একটা আইন আছে। কোনো আইন জনগণ যদি মোটিভেটেড না হয় তখন সেটা একটা ব্যাড লয়ে পরিণত হয়। একটা আইনের যে বিধান, সেটা যদি জনগণের বড় একটা অংশ ভায়োলেট করে, দ্যাট ল বিকামস এ ব্যাড ল। কারণ সেটা প্রতিপালন না করলে তার মানে কি জনগণ সেখানে কনভিন্স না, অথবা এনফোর্স করার মেকানিজম গভর্নমেন্ট নাই। যেমন বলি, একটা আইন আছে যে কোনো বিবাহ অনুষ্ঠানে যদি 100 বেশি মেহমান থাকে, প্রত্যেকের জনপ্রতি 15 টাকা ডিসি অফিসে দিতে হবে।
এই আইনটা কিন্তু এখনো কার্যকরী, কিন্তু এই আইন তো সবাই ভাঙবো পারে। এখন তো গ্রামে একটা অনুষ্ঠানের 100 বেশি মেহমান থাকে। সো এই শুধু আইন করে হবে না। যে জায়গাটা আমি প্রথম ফেজে বলেছিলাম যে এই রাষ্ট্রীয় এই অনুষ্ঠানটা মানুষকে তাদের যে সিরিয়াসনেসের জায়গা থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিছে গভর্নমেন্টের এই কার্যক্রমের জন্য। গভর্নমেন্ট এই 101 বছর পালন করার ক্ষেত্রে এবং 50 বছরের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যে মিডিয়া হাইপ সৃষ্টি করেছিল, তার শিকি অংশ এই ধরনের একটা মহামারীর ব্যাপারে মানুষের যে সচেতনতা দরকার, যে অ্যাওয়ারনেস দরকার, সেই ক্ষেত্রে কোনোভাবেই সেইটা করতে পারেনি। আমরা মনে আছে যে এই প্রধানমন্ত্রী বলেছিলেন যে সব মিডিয়ার লাইসেন্স তো আমি দিছি, আমার খবর দেখানো হয় না। তো ওইটা হলো একটা কর্তৃত্বপরায়ণ সরকারের মেন্টালিটি, এরকম হয়। আজকে তো এই গভর্নমেন্ট যদি জনগণের সরকার হতো, তাহলে তো বলতে পারতো যে প্রত্যেকে 1 মিনিট করে এই স্বাস্থ্য সচেতনতা, এই অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য 1 মিনিট অথবা 1.5 মিনিট করে জনগণের জন্য ব্যয় করবে। ওই সেটা তো আমরা দেখি নাই। আমরা তো অনেক দেশে, ভুটানের মতো একটা দেশে দেখেছি যে আপনার এই স্বাস্থ্য সচেতনতা অথবা আপনার এই ট্রাফিক সিগন্যাল একদম মেইন টাইমে তারা দেখায় যে কি করণীয় কি করণীয় নয়। তো এইটা হলো জনগণের প্রতি জবাবদিহিতামূলক যদি একটা সরকার থাকে, তখন তারা এটা করতে পারে। এই সরকারের মূল উদ্দেশ্য হয়েছে মানুষকে শাস্তি দেওয়া, এ দেশকে অকার্যকর করা, এ দেশকে লুটপাট করা এবং ক্ষমতায় থাকার জন্য গুম খুন এবং প্রতিবেশী ভারতকে তাদেরকে স্যাটিসফাই করা, এবিস করা। এই যে পপকর্নের কথা বলা হইলো, এই পপকর্ন, আমি নাজমুল হোসেন পপকর্ন আমার ডিপার্টমেন্টের, আমি আর্মিতে যোগদানের আগে পাবলিকের ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটি 2 বছর, উনি ওই ডিপার্টমেন্টের ছাত্র। দেখেন ওনার চেহারাটা দেখেন, মানে আমি বাজেভাবে বলতে চাই না। তো এখন দুষ্ট লোকেরা বলে যে উনি প্রতিদিন বোধহয় 1 বোতল করে খায়। কি খায়, লাল পানি না নীল পানি খায়, আমি জানি না খাই কিনা, বুঝছেন? চেহারাটা দেখেন হয়েছে কি রকম, একেবারে দৈত্যের মধ্যে দেখেন। আমি সরি টু সে। সো ওর মূল কারণ হচ্ছে ব্যবসা করা। যখন এই একটা কোম্পানিকে বেক্সিম করে দেওয়া হইলো, তখনই তো আমরা আমাদের ভয়েস রেজ করছি যে আপনি শুধু একটা কোম্পানিকে দিবেন কেন। এবং এদের নৈতিকতা দেখেন যে এইখানে ভ্যাকসিন যে $5 করে নিল, এটা অরিজিনাল দাম তো $1.5। তার মানে কি এইখানে একটা গভর্নমেন্টের সাথে একটা প্রফিট শেয়ারিং হয়েছে। এই প্রফিট শেয়ারিং যখন হয়, তখনই কিন্তু সব টাকা একবারে তাদের ডিসবার্স হয়ে যায়, সব টাকা একবার দিয়ে দেয়। আমরা জানি অনেক সময় একটা পার্ট পেমেন্ট হয়, তারপরে একটা চালান আসবে, তারপর আবার দিবে, সব টাকা একসাথে দিচ্ছে। এই যে আরেকজন যে দরবেশ, মানে কত নিম্ন নৈতিকতা, শেয়ার মার্কেট থেকে লুট করা থেকে শুরু করে জনগণের টাকা কিভাবে কায়দা করে লুটপাট করিয়া এই আওয়ামী লীগকে দেওয়া যায়, সব মেকানিজম এই দরবেশের টাকা। যা হবার তাই হয়েছে। অতএব এই পপকর্ন, এই দরবেশ দিয়া এদেশে জনগণ স্বার্থ হাসিল হবে না কখনো। মূল সমস্যাটা আমি যেখানে বলেছি, ওই যে জবাবদিহিতাহীনতার একটা সরকার, জনম্যান্ডেট বিহীন একটা সরকার। হ্যাঁ, আজম ভাই যে কথাগুলো বললো, আমরা শুনছি এরকম অনেক কথা, কিন্তু বাস্তবে কি? বাস্তব হইলো মানুষের কাছে এই মেসেজটা কতটুকু গিয়েছে যে আপনি এই সরকার যদি পরিবর্তন হয়, তাহলে যারা আসবে তারা কতটুকু সুশাসনে থাকতে পারবে, কতটুকু ন্যায় বিচারে থাকতে পারবে, কতটুকু দুর্নীতিমুক্ত থাকতে হবে। সেই জায়গা আমরা যে ফোরাম পাই সেখানে বলার চেষ্টা করি। অন্তত বর্তমান বিএনপি জিয়াউর রহমান যদি 4টা পলিসি গ্রহণ করে, তাহলে হয়তো মানুষের কাছে সেই মেসেজটা যাবে। কি সেই পলিসিগুলো হতে পারে? 1 নম্বর হলো জিয়াউর রহমান ট্যালেন্ট হান্ট করতেন। থানা পর্যায় থেকে সঠিক লোকটাকে উনি খুঁজে বের করতে পারতেন, যোগ্য, দক্ষ, সুনামধারী, দুর্নীতিমুক্ত। তাহলে বিএনপির প্রথম পলিসি হওয়া উচিত এটা। 2 নম্বর হলো সমালোচনাকে মূল্যায়ন করা। যারা সমালোচনা গ্রহণ করতে পারে না, তারা নেতৃত্বের জন্য অযোগ্য। জিয়াউর রহমানকে যারা সমালোচনা করেছে, জিয়াউর রহমান তাদেরকে টেনে নিয়ে আসছে। আপনারা জানেন যে খন্দকার মোশাররফ হোসেন ভেহেমেন্টলি ক্রিটিসাইজ করছিল ঢাকা ইউনিভার্সিটি যখন জিয়াউর রহমান ভিজিট করেছে, তাকে এনে এখন সে বিএনপির টপ নেতা। 3 নম্বর হচ্ছে গণতান্ত্রিক ভাবে যাতে সঠিক লোকটা আনা যায়। আবার এই যে গণতান্ত্রিক বিরুদ্ধে যেটা প্যাকিং হয়, মনে করেন উদাহরণস্বরূপ বলি, আজম ভাই যেহেতু এখানে আছেন, ভাইস চেয়ারম্যান এখানে আছেন, পিরোজপুরের প্রত্যেকটা, আমার জেলা পিরোজপুরের প্রত্যেকটা জেলা নির্বাচন নষ্ট করছে। কিভাবে দায়িত্ব দিচ্ছে? লাস্ট একটা উদাহরণ দিই, পৌরসভা নির্বাচন। প্রার্থীকে নির্বাচন করবে জেলা সভাপতি, জেলা সেক্রেটারি, জেলা সাংগঠনিক, পৌর সভাপতি, পৌর সেক্রেটারি, পৌর সাংগঠনিক।
এরা প্রতিবার একটা গ্যাং আপ হয়ে যায়, গ্যাং আপ হয়ে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে একটা খারাপ প্রার্থী দেয়, এবং এই প্রার্থী শুরুতেই স্ক্রিন আউট হয়ে গেছে, আপিল টাপিল কিছু করে নাই। এই যে গ্যাং আপ, নেতৃত্বের ডিমান্ড হলো এইভাবে যদি গ্যাং আপ হয়, সঠিক ইন্টেলিজেন্স দিয়ে সঠিক লোক দিয়া সেটাকে বেঁধে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া। সেই জায়গাটা যখন করা না হয়, তখন মানুষ মনে করে যে এখানে নেতৃত্বের দুর্বলতা রয়েছে। 4 নম্বর পয়েন্টটা হলো, কোনোভাবে দল হিসেবে বিএনপি কোন দুর্নীতিবাজ থেকে আশ্রয় দিবে না। কোন দুর্নীতিবাজ এই দলে আশ্রয় পাবে না। আজকে অনেক কথা আছে, আজকে সুপ্রিম কোর্টের একজন লয়ারের একটা স্ক্যান্ডাল আমরা শুনছি, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, অথচ নেওয়া উচিত ছিল। আপনি একজন খারাপ লোককে প্রোটেক্ট করলে লক্ষ লক্ষ লোকের সমর্থন আপনার, এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, আজকে এরকম আরো অনেক উদাহরণ আছে। সেই জন্য আপনি যদি ভাইস চেয়ারম্যান, আপনি কথা বলার সুযোগ পান, এই সাজেশন আমরাও দেওয়ার চেষ্টা করব। সেই জায়গায় মানুষের কাছে এই মেসেজটা ক্লিয়ার হতে হবে, আশা জাগানেই একটা দিক নির্দেশনা থাকতে হবে, যে মানুষ উত্তপ্ত কড়াই থেকে বা জ্বলন্ত চুলায় যায় না পড়বে। অতএব এইগুলো করতে হলে নেতৃত্বের সেই মেধা, মনন, বাস্তবতাকে নিয়ে তারপরে দিক নির্দেশনা দিতে হবে, এবং সেই ক্ষেত্রে 2-3টা জিনিস দরকার হয়। সঠিক ইনফরমেশন, ভেরি হাই সেন্স অফ ক্যাপাবিলিটি অফ অ্যাসেসমেন্ট, এবং যে ইন্টেলিজেন্স গুলো আসে, যে তথ্যগুলো আসে, সেই তথ্যগুলো থেকে মিথ্যা তথ্যগুলোকে বের করে দেয়া, সত্য তথ্যগুলোকে ধারণ করে সিদ্ধান্ত প্রণয়ন। আশা করি দল সেখানে যাবে, এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আমাদের আজম ভাইয়ের সহ যারা কথা বলার সুযোগ বেশি পান লন্ডনে, তারা সেই পরামর্শগুলো দেবে। আমরাও পরামর্শ দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা কথা বলার সুযোগও পাই না। জনগণ সেইটা দেখতে চায়। বিএনপি আওয়ামী লীগের এগেনস্টে পপুলার হয়েছিল, বিএনপি সবসময় জনগণের কথা বলছে, সুশাসনের কথা বলেছে, ন্যায় বিচারের কথা বলছে। আওয়ামী লীগ একটা পতিত দল, লুটপাটের দল, অপশাসনের দল, দুর্নীতিপরায়ণ দল, দুর্নীতি থেকে সমর্থনকারী এবং তাদের প্রতিরক্ষাকারী দল। সেইখান থেকে যদি ক্লিয়ার পার্থক্য না রাখতে পারে, তাহলে বিএনপির ঘুরে দাঁড়ানো ধন্যবাদ ভেরি ভেরি সরোয়ার ভেরি ভাই, ডিফিকাল্ট। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। মাহমুদুর রহমান মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি জি, প্লিজ প্লিজ। অনুষ্ঠান কিন্তু লাস্ট ফিনিশিং এর দিকে আছি, আপনি বলেন, Okay. 4 মিনিট বলেন। আমি নতুন কিছু বলছি না ধন্যবাদ আপনাকে। আপনাকে, আমি ওই ধন্যবাদ সময় আপনাকে। আপনাকে বলছিলাম, লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জের এমপি, আপনার জাতীয় পার্টির, ওই যে হেফাজত সংগৃহীত পেয়েছে, এই বিভিন্ন ভাবে নাকি উনি জড়িত, এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করবেন। এখন কিভাবে জড়িত এটা আমি জানি না, কিভাবে সরকারকে কোন তরফ থেকে বলা হচ্ছে জড়িত। না না, গণমাধ্যমে অনেক বাজে বেরোচ্ছে আজকে, বাংলাদেশ প্রতিদিনেরও লিড নিউজের সাথে লিয়াকত হোসেন খোকার এই বিষয়টা আছে। এটা আমাদের দল থেকে, ঘটনা আমাদের দল থেকে স্ট্রংলি প্রতিবাদ করা হচ্ছে। আমাদের কোনো দল, আমাদের কোনো লোক এর সাথে জড়িত নয়। এর বিশেষ করে কোন বিষয় জড়িত না, আপনি কোনটা জানতে চাইছেন? লিয়াকত হোসেন খোকার বা হেফাজতের যে মানে যেটা সহিংসতা হয়েছিল নারায়ণগঞ্জে, মামুনুল হক সাহেব যেদিন নারায়ণগঞ্জে থেকে মানে তার উপরে যে আক্রমণ করেছিল, এরকম অভিযোগ ওই দিনে নাকি লিয়াকত হোসেন, স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ওটার সাথে জড়িত এবং তার লোকরাও জড়িত। এটা হলো গণমাধ্যমে বেরিয়েছে আর কি। না না, এটা 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 আমি বিস্তারিত জানি না। আমার জাতীয় পার্টি তো কোনো সহিংসতা বিশ্বাসই করে না। জাতীয় পার্টি কোনো সহিংসতার কোনো ইতিহাসই জাতীয় নাই। জাতীয় পার্টির নেতাকে যখন জেলে পুরানো হয়েছে, এই দুই দল টুটি চিপি ধরে, তখনও তো এরকম সহিংস কোনো আন্দোলন জাতীয় পার্টি করে নাই। জাতীয় পার্টি এদেশের মানুষের, এদেশের সাধারণ মানুষের ক্ষতি হয়, কষ্ট হয়, দুঃখ হয়, জানমালের ক্ষতি হয়, জানমালের খারাপ অবস্থা যায়, অর্থনীতি নষ্ট হয়, এমন কোনো প্রোগ্রাম জাতীয় পার্টি কখনো দেয় নাই এবং আগামীতেও দিবে না। সরকারের জন্য, সরকারে যাওয়ার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য, কোটারি স্বার্থের জন্য এই পলিসি জাতীয় পার্টির ছিল না, নাই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি আপনার আমার কো আলোচক, বিজ্ঞ আইনজ্ঞ আহমেদ আজম ভাই, উনি অনেক বড় মাপের নেতা, বিএনপির অনেক প্রথম সারির অনেক বড় মাপের নেতা, এবং সারোয়ার ভাই তো আছেনই। আজম ভাই, ওনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে আমি শুনেছি। একটা কথা উনি বলছিলেন যে কষ্ট না করলে কেষ্ট মিলে না। দারুণ কথা, শুনতে খুব দারুণ লাগে। কষ্ট করতেই হয়, কষ্ট না করলে, আপনার গাছে না উঠলে তো আপনার ফল পাওয়া যাবে না, ফল না পড়লে আপনি খাবেন কি করে? গাছে উঠতে হবে।
আজম ভাই, বিনয়ের সাথে, আপনি অনেক সিনিয়র লোক, আইনজ্ঞ এবং দলের খুব অনেক বিজ্ঞ লোক, বিজ্ঞ আপনার রাজনীতি কর্মী, রাজনীতি নেতা। বিনয়ের সাথে জানতে চাই আপনার কাছে, এই দেশের মানুষ 47টাকে কষ্ট করে যাচ্ছে। 7 স্বাদের পাকিস্তান এই দেশের মানুষ অর্জন করছে, কিছু পায় নাই। 70 পর্যন্ত এই দেশের মানুষকে গোলাম করে রাখা হচ্ছে বঙ্গবন্ধুর ভাষায়, কিছু পায় নাই। না অর্থনৈতিক মুক্তি, না সামাজিক মুক্তি, না মানুষের বাক স্বাধীনতা, কোনোটাই ছিল না। 70-এর পরে মানুষ আবার স্বাধীন করছে দেশটাকে, অনেক কষ্ট করছে, 30 লক্ষ লোক মারা গেছে, মা বোন ইজ্জত দিয়েছে, অনেক কিছু। এটা আপনারা, আমরা বক্তৃতায় অনেক কথা বলি। আমরা কি পাইলাম? কিছু পাই নাই। কি পেয়েছি? আমরা পেয়েছি স্বৈরতন্ত্র। সেই পাকিস্তান, যেই লাউ সেই কদু, যেই পুরাতন নতুন বোতলে পুরাতন মদ। আজম ভাই, আপনি বিজ্ঞ লোক, আপনার এটা স্বীকার করতে হবে। এটা হলো মূল এদেশের মানুষের নিয়তি। এদেশের মানুষের নিয়তি এটাই। এর পরে আসলো 90। আপনি প্রত্যেকটা কথা বলেছেন, আপনি স্বৈরাচার শব্দটা বলেছেন, আমি বিনয়ের সাথে বলতে চাই, 90-এর পরে আপনারা পালাক্রমে এই দেশের সমাজ ব্যবস্থা, এই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে, শাসনতান্ত্রিকভাবে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা যখন কথা বলি, আমরা জাতীয় পার্টির লোকরা যখন কথা বলি, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে যখন কথা বলি, তখন আমরা দুই দিকে কাটা যাই, শাখের করাত। আমরা আওয়ামী লীগও আমাদেরকে কাটে, বিএনপিও আমাদেরকে কাটে। সত্য কথা বললে তাই হবে, কারণ আমরা তো, আমাদের কাছে দুই দল সমান। আমাদের কাছে একটা দল আপদ, আরেকটা দল বিপদ। এটা শুধু আমাদের কাছে না, এই দেশের সাধারণ মানুষের কাছে, শ্রমজীবী মানুষের কাছে, যারা দল করে না, যারা দল থেকে বেনিফিট পায় না। এই দেশ তো যারা দল করে তারাই তাদের জন্য দল। আওয়ামী লীগ যখন দেশ চালায়, তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর কিছু যদি নাও পায়, কিন্তু খুব নিজেদেরকে মনে করে যে আমার দল ক্ষমতা আছে, এটাও তো একটা পাওনা। ঠিক তেমনি বিএনপি যখন ক্ষমতা যায়, ক্ষমতা থাকে, তখন মনে করে যে দেশটা তাদের, এই দেশটার সুযোগ সুবিধা ভোগ তারাই করতে পারে এবং তারাই অধিকার রাখে। আমি এই কথাটাই বলতে চাই, আমি কোনো আঘাত করতে চাই না, না বিএনপিকে, না আওয়ামী লীগকে। আমি আমার কথা বলতে চাই, আমার দলের কথা বলতে চাই, এবং এদেশের সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষ মনে করে না যে বর্তমান এখন যে স্বৈরাচারী সরকার আপনারা বলছেন, আমরাও বলছি কর্তৃত্ববাদী সরকার, স্বৈরাচারী সরকার, অনেকে ফ্যাসিবাদী সরকার, অনেকে মাফিয়া সরকার, সব কিছু যদি সত্য ধরেও নি, তা সত্ত্বেও এই দেশের সাধারণ মানুষ 70-এ যেরকম কারোর দিকে তাকাই থাকে নাই, মাঠে চলে আসছে, আন্দোলন করছে, রক্ত দিয়েছে, সেটা দেওয়ার প্রয়োজন মনে করছে না। এটা বটম দি লাইন কথা। এই কথাটা আপনারা রাজনৈতিক নেতারা যত বেশি তাড়াতাড়ি বুঝবেন, তত বেশি আমার মনে হয় দেশের মানুষের মঙ্গল হবে, আন্দোলন হবে, এবং একটা কার্যকর আন্দোলন হবে। আপনি বলছিলেন যে কষ্ট করবেন, তাহলে এদেশের মানুষ কষ্ট কেন করবে? আর কষ্ট বহু করেছে, অনেক কষ্ট করে আপনারা আপনাদের ভাষায় স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছেন। সে পরে আবার 90-এর পরে আপনারা কি করলেন? সবাই মিলে পালাক্রমে স্বৈরাচারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আপনাদের মননে, চিন্তায়, চেতনায়, আপনাদের রাষ্ট্র পরিচালনায়, আপনাদের পলিসিতে, আপনাদের এবং আওয়ামী লীগের পালাক্রমে এদেশের মানুষকে শোষণ করেছেন, শাসন করেছেন, এদেশের মানুষের দলন করেছেন, ওই যে বলবেন স্টিম রোলার চালিয়েছেন, এটা পালাক্রমে প্রতিযোগিতা করে। আমি এই কথাটাই বলতে চাচ্ছি, এটা যদি বিএনপি, আপনারা যারা বিএনপি করেন না, আপনারা নেন গায়ে, আপনাদের জ্বলন হইতে পারে, কষ্ট হইতে পারে। আমার এখানে যদি আওয়ামী লীগের বন্ধু থাকতো, উনিও কষ্ট পাইতেন। দুঃখিত, আমার কিছু, আপনাদের কষ্ট হলে আমাদের কিছু করার নাই, এদেশের মানুষের কিছু করার নাই। এটাই মূল কথা, এটাই সাধারণ মানুষের চাহিদা, এবং মানুষ এটাই চায় যে তাদের বন্ধু, তাদের সত্যিকার অর্থে বন্ধু, তাদের জন্য কিছু করবে এমন রাজনৈতিক দল এই আওয়ামী লীগ এবং বিএনপি নয়। এরা শুধু নিজেদের আখের গোছায়, নিজেদের জন্য কিছু করে। এখন বিএনপি যে এই আন্দোলন এবং এই যে গণতন্ত্র যদি আহাজারি রোনাজারি এগুলো করতেছে, এদেশের মানুষ দূরে বসে এগুলো দেখতেছে, শুনতেছে, তখন বলতেছে যে হ্যাঁ, এখন যদি আমরা মাঠে নামি, তোমাদেরকে আবার ক্ষমতায় উঠাই, ক্ষমতা তোমাদেরকে দিয়ে দেই, তাহলে তোমরাও আবার সেই সারোয়ার ভাইয়ের ভাষা, জ্বলন্ত উনুন থেকে জ্বলন্ত কড়াইতে যাবে মানুষ। এই জন্য মানুষ আশা পায় না, ভরসা পায় না। সত্যিকার অর্থে জনবান্ধব পলিসি এই দুই দল নিতে ব্যর্থ হয়েছে।
গত এক বছর যাবৎ, এক দশক যাবৎ আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, তার আগে বিএনপি ব্যর্থ হয়েছে। এখন আপনি এই সরোয়ার ভাই আপনি যথার্থই বলেছেন যে মানুষ কি করতেছে, মানুষ ভালো হয় জনবান্ধব পলিসি এই দেখতে কারণে। চায়। আপনি বিএনপির লোক, আমি জানি বিএনপি ঘরানার লোক, কিন্তু তারপরেও আপনি যে কথাটা বলতে চাচ্ছেন আমি আপনার সাথে একমত। আমি হয়তো এভাবেই কথা বলতে চাই, কিন্তু আপনারা বিএনপির লোকেরা যখন আমরা কথা বলি তখন আমাদেরকে শত্রু ভাবে, তখন আমাদেরকে, যেমন নাকি মাওলা ভাই বিনয়ের সাথে আপনি অনেক কথা, আপনি আমাকে বলেছেন আপনার হাতের থেকে মেহেন্দি এখনো শুকায় নাই, আপনি জাতীয় পার্টিতে ছিলেন, এখনো আপনার মেহেন্দি রং যায় নাই, আপনি এখনোই আপনি যদি আগামী দিনে বিএনপি নেতৃত্বে সরকার গঠন হয়, বা যদি বিএনপির নেতৃত্বে আপনাকে আপনার দল সহ যদি আগামী সফল হয়, আমার তো মনে হয় না আপনার মতো এই পোড় খাওয়া নেতা, দীর্ঘদিন যিনি রাজনীতি করেছেন, যিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আপনাকে নমিনেশন দিবে। সেই দল বিএনপি নয়, সেই দল আওয়ামী লীগ নয়। কারণ এরা হচ্ছে কি তেলের মাথায় তেল দেয়। সাধারণ মানুষের জন্য কাজ করবে, কে মানুষের জন্য কাজ করে, কে শ্রমজীবী মানুষের জন্য কাজ করে, কে তার ত্যাগ আছে, তার তিতিক্ষা আছে, আপনার মতো ত্যাগী লোক তারা খুঁজবে না। তখন সেখানে ওই মাফিয়ার লোকদের একজন মাফিয়াকে এনে নমিনেশন দিবে। কার জন্য লড়াই করছেন আপনি, কার জন্য? বিনয়ের সাথে জানতে চাই আপনার এই লড়াই। আমি কনসেপ্ট ইজ ভেরি গুড, দেশে গণতন্ত্র দরকার আছে, সুশাসনের দরকার আছে, দেশে আপনি যেটা বলছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচনও দরকার আছে, রাতে ভোট হওয়া উচিত না, সবকিছু সত্য। আজম ভাই বিনয়ের সাথে বলতে চাই, আপনি যত কথা বলছেন সমস্ত কথা সত্য এবং উচিত, এটাই হওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে দেশে ব্যাপক একটা সংস্কার না হলে, দেশে ব্যাপক একটা সুশাসনের ব্যবস্থা না করে আপনি শুধুই সরকার পরিবর্তন করবেন না। আপনি বলতে চান একটা সরকার পরিবর্তন হইলেই সবকিছু, আপনি মনে হচ্ছে যেন এরকম এই সরকার চলে গেলেই দেশ আবার সুরসুর করে ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই, আমার সময় না, একদমই এদেশের শেষ মানুষ তা মনে পর্যায়ে। করে না বলেই কোনো আন্দোলন, কোনো সংগ্রাম হালে পানি পায় না। মানুষ যখন পর্যন্ত না মাহমুদ মনে না ভাই, করে। আবার সময় পেলে দিব আপনাকে, সময় একদম ওকে, শেষ ওকে। পর্যায়ে আছি। ধন্যবাদ আপনাকে। এটিএম গোলাম মাওলা চৌধুরী ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, সময় আপনি শুনছেন আমাকে? আর জি জি, বেশি সময় তো আর দিতে পারতেছি না, অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনি বলতে পারেন 3 থেকে 4 মিনিট বলতে পারেন, 4 মিনিট বলেন, তারপর আজম বাইরে দিয়ে সমাপ্তি করি। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক বৃন্দকে। মাহমুদ আমার খুব প্রিয় মানুষ। হ্যাঁ, মাহমুদ শেষ পর্যায়ে এসে কিছুটা প্রশংসা আমার করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। সরোয়ার ভাই ও আমার প্রিয়, উনি অনেক সুন্দরভাবে গুছাই বলেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এর আগের যে পয়েন্টটা গণপরিবহন নিয়ে, যে কথাটা আমার মাহমুদ সাহেব যে কথাটা বলছিলেন, গণপরিবহনে গণমানুষ চলাচল করে, আপনি সমস্ত কিছু খুলে দেবেন, অফিস আদালত কলকারখানা শপিং মল বাজার রাস্তাঘাট সবই খুলে দেবেন, শ্রমিকেরা যাবে কিভাবে? একজন কম বেতনের কর্মচারী তার কর্মস্থলে যাবে কিভাবে গণপরিবহন যদি না থাকে? তো তাহলে আর একটু রেখে লাভটা কি? আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো যে উনি যেটা বলছেন, গণপরিবহনের মালিক এবং শ্রমিকেরা থাকে সরকারের। হ্যাঁ, এটা স্পষ্ট বলছেন, তিনি এই কথাটা বলেন নাই যে আপনার গণপরিবহনের যে নেতা সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং এনায়েত সাহেবেরা, আমরা একটা পরিসংখ্যানে দেখছি দৈনিক যদি 70 টাকা করে যদি একটা গাড়ি থেকে চাঁদা নেই, 70 টাকা তো নেয় না, 300, 400, 500 টাকা পর্যন্ত নেয়। 70 টাকা করে নিলে মাসে 2000 টাকা চাঁদা উঠে। করোনা মহামারী চলাকালীন সময় সে হাজার কোটি টাকা পরিবহনের শ্রমিকদেরকে দিতে, 10 টাকা দিতে দেখি নাই। তো চাঁদাবাজির জন্য সেখানে ওবায়দুল কাদের সাহেব তো তাদেরই নেতা, উনি তো এটা ছেড়ে দেবেনই। তো সুতরাং যাই হোক, সেই লাইনে আমি আর কথা বলতে চাচ্ছি না।
তো মাহমুদ সাহেব অনেকগুলো কথা নিয়ে আসছেন, যেটা বললেন কার জন্য লড়াই করব। আমি কারোর জন্য লড়াই করতে চাই না, আমি দেশের জনগণের জন্য লড়াই করতে চাই, আমি দেশের জন্য লড়াই করতে চাই, আমার সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য লড়াই করতে চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে চাই। গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোর জন্যই তো আমার স্বাধীনতার লড়াই। একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমার স্বাধীনতার চেতনাই ছিল, কিন্তু আমরা পারি নাই। আপনারা 9 বছর রাষ্ট্র পরিচালনা করছেন, আপনারাও সেদিকে হাঁটেন নাই। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আপনারা হাঁটেন নাই। আর আপনি আরেকটা কথা বলছেন, আমার হাতের মেহেদির গন্ধ এখনো শুকায় নাই, জাতীয় পার্টি আমি করেছিলাম। হ্যাঁ, আমি জাতীয় পার্টিতে জয়েন করেছিলাম 2002 সালে। জাতীয় পার্টি তখন আমি মনে করেছিলাম জাতীয় পার্টি তখন স্বৈরাচারী দল ছিল না, তখন তারা একটা গণতান্ত্রিক দল হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বলে আমি মনে করেছিলাম। তারা তখন অপোজিশনে ছিল। আমি মনে করেছিলাম জাতীয় পার্টি একটা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, এবং তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবেন এই ঘোষণার প্রত্যয় নিয়ে জাতীয় পার্টি গঠিত হয়েছিলেন। সেই কারণে আমি জাতীয় পার্টিতে গিয়েছিলাম। আমি বেরিয়ে এসেছি 2017 সালে। কেন বেরিয়ে এসেছিলাম? পদত্যাগ করে এসেছিলাম। কেন এসেছিলাম? সেইখানেও একই কথা, যে কথাটা উনি বলছেন, তেলে মাথায় তেল। নমিনেশন আমাকে দেবে, নমিনেশনের প্রত্যাশা আমি আজকের এই মুহূর্তে করি না। আমি আজকে যদি মাহমুদ সাহেবকে প্রশ্ন করি, আপনারা তো নির্বাচন কবে হবে জানি না, এখনই নমিনেশন দেওয়া শুরু করেছেন। নমিনেশন বাণিজ্য তো আপনারাই শুরু করলেন। আমি পত্রিকা দেখলাম আপনারা কয়েকজনকে আপনার চেয়ারম্যান অমুক আসনের জন্য মনোনয়ন দিয়েছেন, চিঠি দিয়েছেন, অমুক আসনের জন্য দিয়েছেন। তো নির্বাচন কবে জাতিই জানে না, কিন্তু আপনারা মনোনয়ন দিয়ে দিচ্ছেন। মনোনয়ন বাণিজ্যই অসুস্থ রাজনীতির কারণে জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসেছি। আরেকটি কথা আমি শেষ পর্যায়ে বলি, যে জাতীয় পার্টির চেয়ারম্যান যে কথাটা আমি বলছিলাম 2012 সালে, তখন আমি জাতীয় পার্টিতে ছিলাম। আমি অনেক চেষ্টা করে, অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও ফেনী নদীর পানি রক্ষার দাবিতে হোসাইন মোহাম্মদ এরশাদকে রাজি করেছিলাম একটা লং মার্চের জন্য। তিনি রাজি হয়েছিলেন এবং লং মার্চ সফল হয়েছিলেন। আজকে জাতীয় পার্টি, আপনারা বলেন পল্লী বন্ধুর দল, হোসেন মোহাম্মদ এরশাদের দল, আজকে সেই দিবসটা পর্যন্ত পালন করেন না। পানির রক্ষার দাবি তো করেনই না, ভারতের বিরুদ্ধে তো কথা বলেনই না, জাতীয় স্বার্থে কথা বলেন না। সেই দিবসটাও আপনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দলের তার যে লং মার্চের একটি বড় আন্দোলন, সেটা সেই দিবসটা পর্যন্ত আপনারা পালন করেন না। আরেকটি কথা আমি বলতে চাই, যে কথাটা যে হেফাজত সম্বন্ধে নিয়ে আসছেন, উনি সুকৌশলে আমার ছোট ভাই মাহমুদুর রহমান মাহমুদ পাশ কাটিয়ে গেছেন। আজকের জাতীয় দৈনিকে যেটা সঞ্চালক সাহেব উপস্থাপন করলেন, আজকে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে বিশাল নিউজ, হেফাজতকে পুনর্বাসন করেছেন, হেফাজতকে অর্থ দিয়েছেন, হেফাজতের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আপনাদের নারায়ণগঞ্জের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সাহেব। এটা মিডিয়াতে এসেছেন, এটা তদন্ত হচ্ছে। এটা সত্য মিথ্যা আমি জানি না, আমার জানার কথাও না। কিন্তু আপনার দলের দলীয় চেয়ারম্যান, দলের মহাসচিব পর্যায়ে কোন নেতা প্রতিবাদ করেন নাই, তার পক্ষে, দলের পক্ষে দৃঢ় অবস্থান নেন নাই। এই কারণ হলো আপনারা তো হালুয়া রুটির সাথে আছেন, সরকারের সাথে আছেন, সরকারকে টিকিয়ে রাখছেন, তার বিরুদ্ধে তো কথা বলা যাবে না। কথা বললেই তো আপনাদের খুব অসুবিধা, আপনাদের স্বার্থে আঘাত আসবে। আরেকটি কথা বলছেন যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে, জি আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন আমি বুঝতেছি, আমার কথাটা শেষ হোক তারপরে আপনি বলেন। আপনি বলছেন যে 47 থেকে 70 সাল, 70-এর পরে 71, 71-এর পরে 90, তারপরে এই পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে পরিবর্তন এসেছেন, কিন্তু জনগণের কোনো কল্যাণ হয় নাই।
একটা মাওলা গণতান্ত্রিক গোলাম রাষ্ট্রে মাওলা ভাই, 1 মিনিটে শেষ করতে হবে, আমার অনুষ্ঠান শেষ, সময় শেষ। যে আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি থাকে, গণতান্ত্রিক সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, সেই সরকার যদি গণতান্ত্রিক আচরণ করে, তার বিরুদ্ধে, তার দুঃশাসনের বিরুদ্ধে, তার অপশাসনের বিরুদ্ধে, তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, সংগ্রাম করা যায়, মানুষ সেখানে ঐক্যবদ্ধ হতে পারে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। যখনই কর্মসূচি জনগণের পক্ষ নিয়ে কথা বলতে যাবে, তখন আপনি পুলিশ থেকে পারমিশন নিতে হবে। পুলিশ অনুমতি দিবে, তাই জনগণের পক্ষে আমি কথা বলতে পারবো। পুলিশ অনুমতি না দিলে আমার কথা বলার কোনো সুযোগ নাই। আমরা পাকিস্তান আমলে আন্দোলন সংগ্রাম করেছি, তখন আমরা টিয়ার গ্যাস খেয়েছি, লাঠি পিটা খেয়েছি। এখন তো আন্দোলনের কথা বললে আন্দোলনের রাস্তা দাঁড়ানোর আগেই গুলি করা হয়। এরকম দুঃশাসন, এরকম স্বৈর শাসন আমরা দেখি নাই, ধন্যবাদ আমার দীর্ঘ এটিএম গোলাম রাজনৈতিক মাওলা জীবনে চৌধুরী দেখি সাহেব। নাই। আপনাদের সরকার স্বৈর শাসন, আপনাদের বিরুদ্ধে আন্দোলন করাকালীনও আমরা এরকম নিষ্ঠুরতা দেখি নাই। আজকে নিষ্ঠুরতার চাদরে, যেটা আহমদ আজম সাহেব বলছেন, একটা ভয়ভীতির চাদরে টোটাল জাতিটাকে আবৃত করে ফেলেছেন। সেই ভয় থেকে বেরিয়ে আসবে, নতুন সূর্য উদিত হবে, গণতান্ত্রিক রাষ্ট্র ধন্যবাদ এটিএম গোলাম মাওলা বিনির্মাণ হবে। চৌধুরী। এই প্রত্যাশা এখন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ আলোচনায় জানিয়ে, সবার সর্বশেষ সুস্বাস্থ্য আলোচনায় কামনা অংশ করে আমি আমার নিচ্ছেন আলোচনা অ্যাডভোকেট শেষ করছি। আহমেদ খোদা আজম হাফেজ। খান, বিএনপির ভাইস চেয়ারম্যান। 5 মিনিট বললে এর মধ্যে আমি বিদায় নিতে পারি আর কি, সংক্ষেপে। না, ঠিক আছে, আমি খুব সংক্ষেপ করে বলবো। আমি সকল সম্মানিত আলোচকের আলোচনা শুনেছি, আমি খুব সংক্ষিপ্ত আকারেই বলবো। আমার জাতীয় পার্টির ভাই বলেছেন যে বিএনপি ভারতের সমালোচনা করে না। বিএনপি নীতি হলো যে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারুর সাথে শত্রুতা নয়। কিন্তু ভারতের সমর্থন নিয়ে বাংলাদেশের এই কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় আছে, এটা ভারতকে বহুবার বিএনপি প্রতিবাদ জানিয়েছে। এবং ভারতে গিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার আজকে নেই, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন, উনি ভারতে গিয়ে ভারতীয় নীতি নির্ধারকদের বলে এসছেন যে আপনারা বাংলাদেশের একটা ছোট্ট গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, যারা জোর করে জনগণের ভোটকে চুরি করে, ডাকাতি করে ক্ষমতায় এসছে। কাজেই বিএনপি কখনো ভারতকে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কখনো বলেনি। ভারতকে বিএনপি বন্ধু হিসেবে পেতে চায়। শুধু ভারত নয়, ভারত চায়না থেকে শুরু করে সারা বিশ্বকে বন্ধু হিসেবে পেতে চায়, স্বামী হিসেবেও না বা প্রভু হিসেবেও না। এটা বিএনপির বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার। একটা সেকেন্ড একটু বলবো, একটা সেকেন্ড। আপনাদের যে এই পলিসিটা, যে আপনারা যে পলিসিটাকে ধারণ করেন, যে ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান, আমি মনে করি এটার মধ্যেই যে আপনাদের যে এপিসমেন্ট পলিসি আছে। আপনাকে যে শত্রু তাকে শত্রু মনে করতে হবে, যে মিত্র তাকে মিত্র মনে করতে হবে। 80-র দশকে যিনি শত্রু ছিলেন, আর আজকে 2001-এ সে মিত্র হইতে পারে। আগে যখন মিত্র ছিল এখন সে শত্রু হইতে পারে। রাষ্ট্র পলিসিতে আপনাদের যে নেতা, উনি এটা ইন্ট্রোডিউস করেছিলেন যে ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান, সেটা চিরদিন এটা থাকবে। এটা আমি অন্তত মনে করি না। আমি ডিপ্লোমেসির একটা সাধারণ একজন বোদ্ধা হিসাবে এটা আমার যাই হোক, এটা আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি বলতে পারেন। আমি মনে করি যে বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, সেখানে বিএনপির দৃষ্টিভঙ্গি খুব বাস্তবসম্মত। এই বর্তমান বিশ্বের পরিস্থিতিতে প্রতিবেশী ভারত একটা পরাশক্তি, তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার, প্রভু ভৃত্যের না, যেটা এই সরকারের সাথে আমরা সেটা মানি না। আমরা তাদেরকে বন্ধু হিসেবে পেতে চাই। চায়নার সাথে, আমেরিকার সাথে, রাশিয়ার সাথে বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, বিশ্বের সকল রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের। এটা আমাদের প্রিন্সিপাল এবং আমি মনে করি যে এটা সঠিক। আর বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা হলো যে যখন স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতায়, তখন
বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করবার জন্য বিচারকদের শাস্তির ব্যবস্থা করবার আইন করেছিলেন স্বাধীনতার পরের সরকার সংসদে, যে সংসদই বিচারকদের, সুপ্রিম কোর্টের বিচারকদের শাস্তির ব্যবস্থা করতে পারবেন। এরপরে যখন বাকশাল হলো, তখন যখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম হলো, তখন আইন করলেন যে না, প্রেসিডেন্টের কাছে সুপ্রিম কোর্টের সকল বিচারপতি দায়বদ্ধ থাকবে এবং প্রেসিডেন্টই তাদের ব্যাপারে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, একই সিস্টেম ছিল, অথচ উনি এসে কি করলেন, বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা দেখেন। উনি বললেন যে না, আমার কাছে এটা থাকবে না, সুপ্রিম কোর্টের বিচারপতিদের যদি কোনো অনিয়ম থাকে সেই বিচারের ভার হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমন্বয়ে বাকি অ্যাপিলেট ডিভিশনের আরো 2 জন বিচারপতি নিয়ে 3 জন বিচারপতি নিয়ে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে, সেই কাউন্সিল তাদের বিচার করবে। ওই ক্ষমতাটা তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাখতে পারতেন, রাখেননি। কিন্তু এই যে পার্থক্যটা, আবার সেই বিচারকদের শাস্তির ব্যবস্থা বা তাদের কর্তৃত্বের ব্যবস্থা কিন্তু আবারও ষোড়শ সংশোধনীর মধ্য দিয়ে কিন্তু আবার এই সরকারের যে আগের মেয়াদের সরকার তারা পার্লামেন্টে এনেছিল, যেটা সুপ্রিম কোর্ট যেটাকে পরে ভার্ডিক্ট দিয়ে ক্যান্সেল করেছে, সেটা ওই অবস্থায় রয়ে গেছে। এটা হলো বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। আর একটা জিনিস আপনাকে বলি, আপনি বলেছেন যে 70-এ যেভাবে নেমেছিল এখন কিন্তু সেভাবে নামছে না। 70-এর প্রেক্ষাপট আর 2021-এর প্রেক্ষাপট এক নয়। 70-এ আপনি আপনার বয়স কতটুকু ছিল জানি না, আমি তখন তুখুর একজন ছাত্র কর্মী ছিলাম। তুখুর, তখন আমি তরুণ একজন ছাত্র কর্মী ছিলাম। পরবর্তী সময়ে আঞ্চলিকভাবে স্বাধীনতার সংগঠক ছিলাম, মুক্তিযুদ্ধেও গিয়েছিলাম। তখন আমি দেখেছি যে 70-এ আন্দোলন করা, নির্বাচন করা কত সহজ ছিল। পূর্ব পাকিস্তানের পুলিশ, পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী, পূর্ব পাকিস্তানের সকল রাষ্ট্রীয় বাহিনী, সকল প্রশাসন তখন আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে। এখন সেই অবস্থাটা কিন্তু সেইটা নেই, সেই ভাগাভাগিটা নেই, সেই দ্বিজাতি তত্ত্বটা নেই, সেই পূর্ব আর পশ্চিম নেই। এখানে এই সমস্যাটা কিন্তু আছে। কাজেই ওই 70 আর 21 এক নয়, এটা মনে করলে হবে না। আর আপনি যে কথাটা বলেছেন যে এখন কি একটা সরকার থেকে আরেকটা সরকার আসলেই অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে? যদি জনগণের ভোটের কোনো সরকার আসে, যখন আপনি এমপি হবেন, যখন আপনি বুঝবেন 5 বছর পরে জনগণের কাছে আপনাকে যেতে হবে, তখন আপনি দুর্নীতি করতে, যে কোনো প্রজেক্টে দুর্নীতি করতে, সে আপনার নির্বাচনী এলাকায় হোক বা সে জাতীয় পর্যায়ে হোক, দুর্নীতি করতে 10 বার ভাববেন যে এটা তো পত্রিকায় আসবে, তখন তো জনগণ পরবর্তী সময়ে আমাকে ভোট দেবে না, আমি তো আর রাতে ভোট সিল মারতে পারবো না। যখনই দিনের ভোট হবে, আজম ভাই 1 সেকেন্ড, 90-এর পরে 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনে সঠিক হয়েছে এবং সব ঠিক আছে, কিন্তু জনগণের কোনো পরিবর্তন হয় নাই। জনগণ যে সুশাসন পায় নাই, আপনার গণতন্ত্রের মূল কথা হচ্ছে সুশাসন, সেই সুশাসন পায় নাই এদেশের জনগণ 90-এর পরে পায় নাই। এটা আপনাকে, আপনি একজন খুব বিজ্ঞ আইনজ্ঞ, আপনাকে এটা বলতেই হবে, সুশাসন পায় নাই, বরঞ্চ কুশাসন পেয়েছে। প্লিজ আমাকে বলতে দেন। যখনই একটা সরকারের প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রী পরিষদ দেখবে যে রাষ্ট্রীয়ভাবে যে দুর্নীতি হয়, এই দুর্নীতি পত্রিকায় গেলে আমাদেরকে মানুষ ভোট দেবে না, তখনই কিন্তু সে স্বচ্ছ থাকবে, তার পুরো প্রশাসন স্বচ্ছ থাকবে। প্রশাসন দুর্নীতি করলেও সেইটা সরকারের কাছে চলে, সরকারের উপরেই দায়টা চাপে এবং তারাও চাপবে। এখন আপনি যে কথাটা বললেন যে বিএনপি 3টা নির্বাচনে ক্ষমতায় এসে সুশাসন দিতে পারেনি, সেটা কিন্তু আজ থেকে 16 বছর আগে। তখন বিএনপি চেষ্টা করেছে, বিএনপি সবটুকু সফল হয় নাই। কিন্তু এই 16 বছর পরের বিএনপি অনেক বেশি সুশাসন নিয়ে চর্চা করেছে, অনেক বেশি
সুশাসন নিয়ে চিন্তা করেছে এবং আগামী দিনে এই যে এখন দুঃশাসন, এটা জনগণ যেভাবে উপলব্ধি করছে, বিএনপিও সেভাবে উপলব্ধি করছে। অতএব যখনই জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার আসবে, আগামীতে কেউ দুর্নীতির আশ্রয় নিতে পারবে না, কারণ তাদের মাথায় একটা কথাই থাকবে যে ভোটটা রাতে হবে না, দিনে হবে এবং জনগণ ভোটটা দেবে। তখন আস্তে আস্তে দুর্নীতিটা নিয়ন্ত্রণে আসবে। পৃথিবীর সব জায়গায় দুর্নীতি আছে, কিন্তু আমরা ভালো বলি কাকে? যারা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। কাজেই বিএনপি সেই দিক থেকে একটা জবাবদিহিতা থাকবে, জবাবদিহিতা থাকবে সকল, থ্যাংক ইউ, সকল পর্যায়ে জবাবদিহিতা থাকবে। আমি দেখেছি যে বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের এমপিরা গেলে বিএনপির এমপিদেরকে দূরে রেখে মন্ত্রীরা আগে আওয়ামী লীগের এমপির কাজ করে দিত, যে ওরে বাবা না হলে তো ওই তখন পল্টন ময়দান ছিল, তখন আরো অন্যান্য ময়দান ছিল, আমাদের তো একেবারে ছুলে দেবে। এখন কিন্তু সেগুলো নেই, এখন পাত্তাও দেয় না। এই যে জাতীয় পার্টির এমপি, জাতীয় পার্টি তো তাদেরই জোটের, এবং তারাও ওই একই পদ্ধতিতে বিরোধী দল হয়েছে, তাদেরও কিন্তু এই সরকার পাত্তা দেয় না। কারণ কি? জবাবদিহিতা কোথাও, হ্যাঁ, জবাবদিহিতা কোথাও নেই। অতএব এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা কি করছি? আমরা এই জনগণকে, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছি এই দুঃশাসন থেকে বেরিয়ে আসার জন্য। আমার বিএনপির কেন্দ্রীয় নেতা সারোয়ার ভাই বলেছেন বরিশালের বেশ কয়েকটি আসনের অনিয়মের কথা। এটা আমি ওনাকে আশ্বস্ত করব যে এটা বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয় নিয়ে অবশ্যই আমরা কাজ করব। আমরা দলের ভেতরে, দেশের ভেতরে, রাষ্ট্রের ভেতরে যেখানেই অনিয়ম, সেখানেই আগামী দিনে বিএনপি কাজ করবে, এবং বিএনপি আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য এবং সকল সাংবিধানিক, গণতান্ত্রিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সুপ্রতিষ্ঠিত করবার জন্য কাজ করবে। আর সেজন্যই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।